আমাদের মন্দিরে ঘন্টা বাজবে, আমরা পুষ্পাঞ্জলি দিতে চলে যাব। এর বাইরে হচ্ছে আমরা মানুষ, আমরা এক জায়গায় থাকি, এক পাড়ায় থাকি, এক দেশে থাকি, আমরা একসঙ্গে থাকি। যাই হোক, আমাদের যিনি বক্তা নিয়ে এসে গেছে, আমি এই কথা বাড়াবো না। আপনাদের এটাই বলা, এই খালেক মোল্লা, হ্যাঁ একটা কথা আপনাদের না বললে না, এটা বলে আমি শেষ করব। কত দায়িত্ব ছেলে মেলে দেখুন। আগলা ফটাকে ঈদের সময় আমাদের মুসলিম ছেলে ফল টল বিক্রি করতো, আমি বসিয়েছিলাম ওই ফলওয়ালাকে, আমি একসময় ওখানে বসিয়েছিলাম। ওই ও ফলওয়ালাই দেশে বাড়ি গেছে, এসে দেখে তার ওইখানে একটা গাছ পুঁতে দিয়েছে। তো বেলা ঠিক 11টা বাজে, আমিও বাজারে গেছি, 8-10 জন ছেলে ওটা গেলে খুব চিৎকার চেঁচামেচি করছে। আমরা কি হলো রে, বলে এখানে গাছ আর কে বসেছে, তো মুখলো তার নামটা শুনলাম, ওসি 50 হাত দূরে দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ থানা ওসি 50 হাত দূরে দাঁড়িয়ে আছে, আর ওখানে গাছ ওই ছেলে চাকরি করছে। আর খালেক মোল্লা তখন থানায়, খালেক মোল্লা 140 কাউন্সিলর বাচ্চু থানায় বসে আছে, তারা থানায় চা খাচ্ছে। পুলিশের চা যে এত মজা আমাদের জানা ছিল না। আমি খালেক মোল্লাকে লোক পড়ালাম যে ওনাকে ডাকুন, তাহলে এমএলএ আমরা একসঙ্গে দিয়ে এই ছেলেগুলোকে বোঝাই, তাহলে বাড়ি চলে যাবে। পরে পুলিশকে বললাম, আপনি এই গাছটা তুলে ফেলে দিন, যদি গাছ লাগাতেই হয় তাহলে তার মহেশতলা পৌরসভা লাগাবে, অথবা থানার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে গাছটা লাগানো হবে। খালেক মোল্লাকে আমরা এই কথাটা বলি, তিনি আসলেন না। পুলিশের চায়ে এত মজা যে তিনি চা খেতেই আছেন। ধীরে ধীরে মোবাইলের যুগ, সকলের পকেটে একটা স্মার্টফোন আছে, কিছু কথা ভাইরাল হয়ে গেল, হাজারে হাজারে মানুষ হয়ে গেল, কাতারে কাতারে মানুষ হয়ে গেল, আর খণ্ডযুদ্ধ বেজে গেল। সেইটাকে আমরা থামালাম। 4টে-5টা বেজে গেল, সেখানে এই মনিরুল আর আমি, মনিরুল হবে আমাদের কমরেডরা, আমরা শূন্য, ওরা বলে না এরা শূন্য, ওই শূন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে মোকাবিলা করেছি। এই মনিরুল ইসলাম যে আমাদের প্রাপ্তি হয়েছে, আমি এই জামিল টামিল, আমরা সবাই আমরা ভয় করিনি, আমরা ঝাঁপিয়ে বললাম। পুলিশকে আমরা বাঁচিয়েছি, কয়েকশো পুলিশ মারা যেত, সে পুলিশকে আমরা রক্ষা করেছি, পুলিশকে সরিয়ে দিয়েছি। আর এই তারপরে আমরা কি দেখলাম, প্রতি বাড়িতে রেড হচ্ছে, থানায় আমরা ডেপুটেশন দিতে গেলাম। আমি আপনারা করছেন কেন? মেটিয়া বুঝে মানুষ দাঙ্গা করে না, মেটিয়া বুঝে মানুষ দাঙ্গা কি জিনিস জানে না। মানে মেটিয়া বুঝে মানুষ হিন্দুর কাছ থেকে কাপড় কেনে, সেই কাপড় পোশাক তৈরি করে বিক্রি করে, আর হিন্দুরা ওই কাপড় বিক্রি করে তারা তাদের নিজেদের কাজ করে। এখানকার অর্থনীতি হিন্দু মুসলমান একসঙ্গে মিলে চলে, এখানে অর্থনীতি আলাদা চলে না। যদি একটা মুসলিম মনে করে হিন্দুর কাপড় কিনবো না, ওই মারোয়ারির দোকান চলবে না। আর ওই মারোয়ারি যদি একটা সিদ্ধান্ত হয় আমি মুসলমানদের কাপড় বেচবো না, তারও আমাকে ওস্তাকা হইবে, তারও কারবার চলবে না। অর্থাৎ আমাদের সবাইকে মিলে মিশে এখানে থাকতে হয়। আমাদের শিল্প, কুটির শিল্প, একে আমাদের রক্ষা করতে হয়। এটা তো দাঙ্গা ধারণা, পুলিশকে কথা বোঝানো গেল না। এখনো পর্যন্ত যারা অ্যারেস্ট হয়নি তাদের নামে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কেসটাকে পেন্ডিং রেখে দিয়েছে। যে কোনো দিন সে কেস উঠতে পারে। একদিনও খালেক মোল্লা থানায় যায়নি। আর সেই রকম পিরিয়ডে দাঁড়িয়ে থানা থেকে আমি নিজে 15 জনকে ছাড়িয়ে গেছিলাম, মনিরুল অসংখ্য লোককে ছাড়িয়েছে। বর্তমানের লাইন থেকে আমরা শান্তি মিছিল ডাকলাম, আমি মনিরুল দুজনই অ্যারেস্ট হয়ে গেলাম। জামিলও অ্যারেস্ট হয়ে গেল, তাই তো? জামিলও তারপরে অ্যারেস্ট হয়ে গেল। আমাদের প্রায় 100 কমরেড সেদিন অ্যারেস্ট হয়ে চলে গেল। আমরা সকাল থেকে রাত্রি 9টা পর্যন্ত লাগাতে ছিলাম। খালেক মোল্লা কজন লোকে আছে, তারা মিডিয়া পুলিশ মানুষকে কি ভালোবেসেছে। আমরা আমাদের যা হবে হবে, আমরা পুলিশকে বলতে পারতাম আমরা এতে নেই, কিন্তু আমরা বললাম না, আমাদের এলাকার মানুষ, আমাদের কমরেড, আমাদের প্রতিবেশী, তাদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে, আমরাও তাদের সঙ্গে যাব, তাদের জেল হয় হবে। এইটাই হচ্ছে বামপন্থী, এটাই হচ্ছে বামপন্থী, এটাই হচ্ছে লাল ঝান্ডা। এই লাল ঝান্ডা আপনারা ভরসা রাখুন। আর আগামী 29 তারিখ কাস্তাহাদুরি তারা চিহ্নে ভোট দিয়ে মনিরুলকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনাদের কাছে এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।
বক্তব্য রাখছেন পার্টির নেতৃত্ব মৌসুমী চ্যাটার্জি। হ্যালো কমরেড সভাপতি, উপস্থিত এই অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, আমাদের আজকের এই পথসভার মাইকের মাধ্যমে এই আশেপাশের যে পাড়াগুলো, মোল্লাপাড়া অঞ্চলে আমরা এই পথসভা করছি, একেবারে পিছনে আমাদের লস্কর পাড়া এবং আরো যে পাড়াগুলো আছে, যত দূর আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, সকলের কাছেই আমাদের একটা আবেদন। নিশ্চিতভাবেই আর কটা দিন মাত্র বাকি আছে, খুব বেশি দিন নয়। 29 তারিখ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। আমাদের ভোটাধিকার প্রয়োগ মানে আমার আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আমার ভারতবর্ষ, যে ভারতবর্ষের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে যে 18 বছর বয়স হয়ে গেলেই আমি আমার দেশের সরকার, আমার অঞ্চলের কাউন্সিলর, আমার পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রধান আমি নির্বাচন করব। সেখানে একজন মানুষ হিসেবে আমি হিন্দু হতে পারি, আমি মুসলিম হতে পারি, আমি শিখ হতে পারি, আমি ঈসাই হতে পারি, যা খুশি হতে পারি, কিন্তু আমরা এই ভারতবর্ষের নাগরিক। সেই নাগরিকের প্রধান যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, আপনি আপনার সরকার নির্বাচন করবেন। একটা উৎসবের আবহ, সেই উৎসবের আবহে আপনি যাকে নির্বাচন করবেন বা যে প্রতীকে আপনি ভোট দান করবেন, সেই প্রতীকের সরকার আগামী 5 বছর আপনার দেশ, আপনার এলাকা শাসন করবে। নিশ্চিতভাবেই তার আগে অনেক বিভিন্ন রাজনৈতিক, এখানে যেখানে আমি বক্তব্য রাখছি তার পাশেই আমরা দেখছি আরো অন্য দলের পতাকা, আরো একটু দূরে গেলে দেখবো আরো অন্য রঙের পতাকা। বিভিন্ন পতাকার মানুষ বিভিন্ন শব্দ, বিভিন্ন কথা, বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে উপস্থাপিত করবেন। আমরা বামপন্থী বন্ধুরা যারা রক্ত পতাকা হাতে লড়াই করি, ওই কাস্তে হাতুড়ি তারা আমাদের প্রতীক। আমরা যে কথাটা আপনাদের বলতে চাই, আমি যে মুহূর্তে এখানে ঢুকছিলাম, আমার পূর্ববর্তী বক্তা দিদি বলছিলেন, তারপরে এই দাদার বক্তব্য আমরা শুনলাম, তারা বলছিলেন যে মানুষের রুটি রুজির সমস্যা এই মুহূর্তে আমার ভারতবর্ষে, আর যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি সেখানে দাঁড়িয়ে এই এলাকার মানুষের রুটি রুজির সমস্যা, সেই সমস্যাটা কি হবে, সেই সমস্যাটা নিরসনে কোন রাজনৈতিক দল কি বলছে তার উপর নির্ভর করছে আপনার সেই রাজনৈতিক নেতা বা দল আগামী 5 বছর দেশকে কোন পথে পরিচালিত করবে। তাই আপনাকে নির্ণয় নিতে হবে। আমাদের মাইক ফুঁকে বলার অপেক্ষা রাখে না, সকলের বাড়িতে দূরদর্শন আছে, প্রতিদিন আমরা টিভি তো দেখি, একটু আধটু অবসরে দেখি তো নাকি, সকলেই দূরদর্শন দেখি। পর্দার যদি সুইচটা অন করি তখনই আমরা যেটা দেখতে পারি, প্রতিদিন একটা না একটা ঘটনার দায়ে আমার এই রাজ্যের মামাটি মানুষের ভেগধারী এসেছিল। যখন সরকারে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল তারা মা মাটি মানুষের সরকার করছে, আর আজকে দেখুন তো আপনারা প্রতিদিন আপনার আশেপাশে পাড়া অঞ্চলে ঘুরছেন, সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আপনার উন্নয়ন বা আপনার মাটির উন্নয়নের স্বার্থে তারা একটা পদক্ষেপ গ্রহণ করেছে। যদি গ্রহণ করত, আজকের এই এলাকার সার্বিক পরিস্থিতিটাই পাল্টে যেত। আমি জয়ন্তদা, কমরেড জয়ন্তদা আমাকে বাইকে নিয়ে আসছিল, আমি যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তায় দেখছি যানবাহনের সংখ্যা এত বেশি, এবং নিশ্চিতভাবেই আপনারা এখানে যে নাগরিক বৃন্দ আছেন তাদের রুটি রুজির একটা বড় অংশই কিন্তু আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত। আর কোন ব্যবসা? যে ব্যবসা আমাদের মান এবং সম্মান মহিলাদের দুটোকেই রক্ষা করে, অর্থাৎ তার পোশাক, সেই পোশাক শিল্পের সঙ্গে আপনারা সকলেই যুক্ত। তাহলে এই পোশাক শিল্পটাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য, আপনাদের আয় উন্নতির আরেকটু বৃদ্ধির জন্য নিশ্চিতভাবেই আপনারা আশা করেছিলেন, একটা বন্ধু সরকারকে আপনারা প্রতিষ্ঠিত করেছিলেন, তারা আপনাদের প্রকল্পের উন্নয়নের জন্য কিছু করবেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা, আমি মাইক ফুঁকে একটু আপনাদের অঞ্চল থেকে একটু দূরে বেহালা অঞ্চলে থাকি, আমি বলার থেকেও আপনারা নিজেদের প্রত্যেক দিনকার জীবনের একটু একটু করে যে যন্ত্রণাটাকে এক জায়গায় করছেন আপনারাই জানেন। আপনার সেই সরকার আপনার উন্নয়নের জন্য একটি কাজও করেনি, বরঞ্চ ওই দূরদর্শনের পর্দা খুললে দেখতে পাবেন
আপনাদের নির্বাচিত নেতা মন্ত্রীর খাটের তলায় কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। শুধু নেতা মন্ত্রীর খাটের তলায় নয়, তার বান্ধবীর ফ্ল্যাটের তলা থেকেও কেজি কেজি সোনা পাচ্ছে। আপনারা তো জানেন। এ ঘটনা একজন বামপন্থী বন্ধু হিসেবে আপনাদেরকে বলবো, আপনারা উপলব্ধি করবেন তা নয়, প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ওই পার্থ চ্যাটার্জি, যিনি জেলের অন্তরালে প্রায় 3 বছর 3 মাস 39 মাস কারাগারের অন্ধকারে। শুধু পার্থ চ্যাটার্জি কেন, এবারের এই বিধানসভা নির্বাচনে আপনারা তৃণমূলী যে লিস্টটা দেখবেন, তাতে যে যে প্রতীকে প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের নামগুলো যদি দেখেন, তার মধ্যে প্রায় 30 জন এমন হেভিওয়েট ব্যক্তি আছে যারা কোনো না কোনো চুরির সঙ্গে যুক্ত এবং জেল খাটা আসামি। বন্ধু, একজন সুনাগরিক হিসেবে, আমার অঞ্চলের একজন ছাত্র যৌবন হিসেবে, আমার সামনে যারা বয়োজ্যেষ্ঠ অভিভাবক বসে আছেন, তারা এটা একটু বিচার করবেন। এই চোর দুর্নীতিদের হাতে আগামী দিনে নির্বাচন করে আপনারা আপনার এলাকার, আপনার রাজ্যের উন্নয়নের চাবিকাঠি তুলে দেবেন? নিশ্চিতভাবে একজন সুনাগরিক হিসেবে আপনার উত্তর আসবেন না, আমরা এটা জানি। তাই আমরা বলতে এসেছি, মানুষের রুটি রুজির সমস্যা। খুব ভালো লাগছে এখানে যখন বলছি, যদিও আমি হিন্দি অতটা পারি না, বাংলাতেই বলছি। আশা করব যারা শুনছেন বাংলা নিশ্চয়ই তারা বোঝেন। এইটাই আমার পশ্চিম বাংলার সংস্কৃতি। আজকে একটা বিশেষ দিন, আপনারা অনেকেই জানেন যারা বাঙালি, আজকে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর। একটা নতুন বছর শুরু হওয়া মানে আমরা অনেক আশা করি যে এই বছরটা শুরু হলো, এই বছর থেকে আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামী যে 365 দিন চলবো, খুব সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারবো। তাহলে ভালোভাবে থাকতে পারার আজকের এই ঐতিহাসিক দিনে আমরা যখন এখানে পথসভায় মিলিত হয়েছি, আপনারা সকলে শপথ করুন, আনবো একটা লাল টুকটুকে দিন। লাল টুকটুকে দিন মানে শুধু কাস্তে হাতার প্রতীকে যিনি দাঁড়াচ্ছেন, আমার বন্ধু, আমার ক্লাসমেট, একদম ছোট বয়স থেকে আমরা একসঙ্গে পড়েছি। আপনারা জানেন এই অঞ্চলের আমার অনেক মা বোনেরা আছেন যাদের সন্তানরা ওই বাদাবরতলায় যে স্কুলগুলি আছে, নুটবিহারি, মুদিয়ালি স্কুল, আপনারা অনেকেই নাম শুনেছেন। এই অঞ্চল থেকে সেই ছেলেমেয়েরা ওখানে পড়েছে। আমি আর মনিরুল ইসলাম, আপনাদের যিনি প্রার্থী হয়েছেন, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে একসঙ্গে এক বেঞ্চে বসে নুটবিহারি স্কুলে পড়েছি। এটাই আমার পশ্চিম বাংলার সাম্প্রতিক যে চিত্রটাকে আমরা দেখছি, ঘেটে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। নাও মুসলিম, নাও হিন্দু, আমরা বলি হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জনে কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। হিন্দু মুসলিম প্রশ্ন এখানে নয়। আমরা নজরুলের কবিতা পড়েছি, তিনি একজন মুসলিম। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছি, তিনি বলেছেন হেথায় আর্য হেথানার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। আমার এই মেটিয়া ব্রুচ বা পশ্চিম বাংলার একেবারে প্রান্তিক অঞ্চল, এই বদরতলা অঞ্চলের এই যে লাগোয়া অঞ্চল, এটাকে আমরা মিনি ভারতবর্ষ বলতে পারি। কেন বলুন তো? এখানে বিভিন্ন ভাষার, এই আমার সামনে বসে আছেন আমার শ্রদ্ধেয় অসিত মজুমদার, অসিত জোয়ারদার মহাশয়, আপনারা বসে আছেন, আমি নাম সকলের জানি না, কাকামশাই, জ্যাঠামশাইরা, আপনারা হিন্দু মুসলিম একেবারে একাত্ম হয়ে বসবাস করছেন। তার আরো এগিয়ে যান, দেখবেন আদিবাসী অধ্যুষিত মানুষজন, ওই যে লস্কর পাড়ার সমাজের তথাকথিত পিছিয়ে থাকা মানুষ সেখানে বসবাস করছেন। আমরা তো সকলেই বন্ধু, আমরা আমাদের পরস্পরের যে আত্মিক বন্ধন, সেই বন্ধন কিন্তু দৃঢ় আছে। আপনারা জানেন নিশ্চিতভাবে আমরাও এসেছি অনেক সময়। আমার এক হিন্দু ভাইয়ের বাড়ি বা বোনের বাড়ি যখন বিজয়া দশমী হয়েছে, সেই নারকেলের নাড়ু খেতে আমার মুসলিম বন্ধু আমার বাড়ি এসছে। আবার আমার মুসলিম ভাই যখন ঈদের নিমন্ত্রণে ডেকেছে, আমরা সেই সুস্বাদু খাবারের জন্য, লাচ্চা পরোটা সিমাইয়ের জন্য আমরা কিন্তু সেখানে পাত পেরে ভোজন করে এসেছি। কিন্তু আজকে আমার ভারতবর্ষে আর একটা রাজনৈতিক দল এসছে যারা আমার দেশকে পরিচালনা করছে। প্রতিদিন সেখানে বিভেদ আর ঘৃণার সৃষ্টি করছে। আমরা বলছি সব মানুষকে এক করো, একত্রে একটা মালা গাঁথো, লাল হোক, সবুজ হোক, নীল হোক, বিভিন্ন ফুলের একটা মালা আমার ভারতবর্ষ। আর ওরা বলছে না,
হিন্দু আর মুসলিমকে ভাগ করো, এই হিন্দুর ভোট পাবে এক রাজনৈতিক দল আর মুসলিমের ভোট পাবে আর এক রাজনৈতিক দল। না বন্ধু, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি শুনছিলাম এখানে দাদামশাই বলছিলেন আমাকে যে কালকেই এখানে তৃণমূলীরা মিটিং করে গেছে, তারা বলেছেন যে বামপন্থীদের ভোট দেওয়া মানে বিজেপিকে সাপোর্ট করা। আচ্ছা আপনারা বন্ধু বলুন তো, বিগত ওই 2021 এবং তার পূর্ববর্তী সময় 2016 যে বিধানসভা নির্বাচন, এই অঞ্চল থেকে আপনারা যে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেখানে বিজেপি কতটা ভোট পেয়েছিল আর তৃণমূল কতটা ভোট পেয়েছিল, আর বামপন্থী পরিবারের আমার যে প্রগতিশীল চিন্তার ভাই বোনেরা দাঁড়িয়েছিল তারা কতটা ভোট পেয়েছিল, যদি যোগ বিয়োগ করেন দেখবেন উল্টে তৃণমূলকে সুবিধা করার জন্যই ওই বিজেপি যে ভোট কেটেছে সেই ভোটটা যদি লাল পতাকার প্রতীকে আপনারা চিহ্নিত করতে পারতেন তাহলে একটা লড়াই বিধানসভার অভ্যন্তরে আমার বামপন্থী বন্ধুরা দিতে পারত। তাই এবারে কিন্তু আপনাদের কাছে সরাসরি আমাদের বিনীত নিবেদন, ভোট নষ্ট করা চলবে না। একদিকে চোর লুঠেরা আর একদিকে ওই কেন্দ্রের ডাকাত। এই চোর ডাকাতের যে সেটিং, সেই সেটিংটা ভেঙে মানুষের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। করবে কারা? আপনারা করবেন, আমরা করব, সবাই মিলে করবেন। ওই প্রান্তে দাঁড়িয়ে আছেন আমার যে মা বোনেরা, তারা মিলে করবে। অনেকেই বলেন যে মামাটি মানুষের সরকার করবার জন্য যে ভেগধারী সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, অনেকে মনে করেছিলেন এই পশ্চিম বাংলায় এই প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী দেখলাম, তাহলে মহিলারা অনেকটা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে, অনেকটা ভালো থাকবে। তাই অনেক মা বোনেরা কিন্তু সেই মহিলার প্রতি একটা সমর্থন এঁকেছিলেন, এ কথা নিশ্চিত, কারণ মানুষের গণতান্ত্রিক রায় তো তিনি সরকারে প্রতিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু একটা একটা করে ঘটনা আপনাদের যদি বলি, আপনাদের মনে হবে যে কোন ভারতবর্ষের কোন পশ্চিম বাংলায় আজকে আমরা আছি, যেখানে মা বোনেদের যে সম্মান বাঁচানোর লড়াইতে আপনারা প্রতিদিন টনকে টন কাপড় কাটছেন, সেলাই করছেন, মা বোনেদের ইজ্জত রক্ষা করছেন। সেই ইজ্জত প্রতিদিন আমার পশ্চিম বাংলায় একটু একটু করে লুট হয়ে যাচ্ছে। প্রতি 6 সেকেন্ডে একজন করে মহিলা ধর্ষিত হচ্ছে। চান এই পশ্চিম বাংলা? চান আপনারা? যদি চান তাহলে নিশ্চিতভাবেই আমরা বলবো আপনার চিন্তনের সঙ্গে আমাদের চিন্তন মিল হচ্ছে না, আর আমরা নিশ্চিত আপনারা এটা চাইছেন না। যে যে ঘটনা আপনারা দেখলেন, শুধু মাইকের আওয়াজ ফুঁকে আমরা বললে হবে না। একেবারে পার্ক স্ট্রিটের ঘটনা, প্রথম যেদিন সরকারে এসেছিলেন মামাটি মানুষের ভেগধারী সরকার, মমতা ব্যানার্জির সরকার, আপনাদের মনে আছে কি জানি না, পার্ক স্ট্রিটে আপনারা জানেন 31শে জানুয়ারির কথা বলছিলাম। আজকে বাঙালি মানে হিন্দু বাঙালিরাও কিন্তু আজকে উৎসব পালন করছেন। ওই যে বছরের প্রথম দিন কারুর বাড়িতে একটু বিরিয়ানি হয়েছে, কারুর বাড়িতে একটু মাটন হয়েছে, বছরের শুরু, প্রথম দিন একটু ভালো মন্দ খেলে সারা বছরটা আমরা ভালো কাটাবো, এরকম একটা আশা তো আমাদের থাকে। ঠিক তেমনি 31শে ডিসেম্বর আপনারা জানেন আমাদের সেই খ্রিস্টান ভাই বোনেরাও আছে, একটা অংশ এই অঞ্চলেও বসবাস করে। তারা ওই 31শে ডিসেম্বর, ওই 1 জানুয়ারি, মানে এই দিনটাকে তারা ইংরেজি নতুন বছর হিসেবে বরণ করেন। আনন্দ ফুর্তি, তাদের যা মনের ইচ্ছা সেগুলো পূরণ করেন। সেই 31শে ডিসেম্বরের রাতে ওই পার্ক স্ট্রিটে সুজেন জর্ডনের উপর ধর্ষণের ঘটনা দিয়ে প্রথম শুরু হয়েছিল। আপনাদের মনে আছে? একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা, সেই অ্যাংলো ইন্ডিয়ান মহিলার উপর, যার নাম সুজেন জর্ডন, তার উপর এমন পাশবিক অত্যাচার হলো, এবং সেই অত্যাচার যখন প্রতিষ্ঠিত হলো, যে পুলিশ অফিসার তিনিও একজন মহিলা, দয়মন্তী সেন, তিনি প্রথম বললেন যে না, এই সুজেনের ঘটনাটা সাজানো ঘটনা নয়। মামাটি মানুষের তথাকথিত মহিলাদের মুখ হিসেবে প্রতিষ্ঠিত মুখ্যমন্ত্রী দেখে দিলেন যে সরকারকে অপমানিত করবার জন্য মানুষের সামনে ভুল কথা বলা হচ্ছে, কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। কিন্তু দয়মন্তী সেন তিনি যখন প্রমাণ করে দিলেন এই ধর্ষণের ঘটনার সত্যতা আছে, তখন তাকে কি করা হলো আমরা কি জানি? মানুষ যখন ভালো কাজ করে তাকে তো পুরস্কার দেওয়া হয় নিশ্চিতভাবে। আপনার এই অঞ্চলের যে সমস্ত কৃতি সন্তানরা, এই যে অরূপ স্যার দাঁড়িয়ে আছেন, মাস্টারমশাইরা, যারা তার সন্তানরা যদি পরীক্ষায় ভালো ফলাফল করে, দেখবেন সেই অঞ্চলে তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, সেই রাজনৈতিক দল গিয়ে তাকে কি করে? পুরস্কৃত করে, প্রশংসা করে। তুমি আমার অঞ্চলের মুখ,
গৌরব অর্জন করেছো, মুখ উজ্জ্বল করেছো, তোমাকে পুরস্কৃত করা হলো। দয়াবন্তী সেন চোর ধরলেন, যে ঘটনার সত্যতা প্রমাণ করলেন, তাকে পুরস্কার তো দূর, তাকে তিরস্কার করে ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হলো। তার প্রমোশন হলো না, তার ডিমোশন হলো। অর্থাৎ এই রাজ্যের আপামর সেই নিকৃষ্টীয় চিন্তার যারা মানুষজন, মহিলাদেরকে যারা মনে করেন তাদের ভোগ বিলাসের উপকরণ, তার উপর আক্রমণ নামিয়ে আনলে আমার এই রাজ্যে তোমাদের ছুট পাওয়া যাবে। এই মেসেজ, এই খবর যখন সবার কাছে পৌঁছে গেল, তখন দেখুন একের পর এক ঘটনা এই পশ্চিম বাংলা, খড়চুনা, গাইঘাটি, গেদে, রামধনু, আপনার রামপুরহাট, এমনকি বেহালার মুখবোধি এক ছাত্রীর উপরেও পাশবিক অত্যাচার নেমে আসলো এই রাজ্যে। তাহলে এরকম মামাটি মানুষের সরকার নিশ্চয়ই আমরা আশা করিনি। তাই আমাদের আশা ভঙ্গ হয়েছে। আশা ভঙ্গ হয়েছে বলে যখন মনিরুল প্রত্যেকটি বাড়ি অঞ্চলে ঘুরছে, ডোর টু ডোর ক্যাম্পেইনিং করছে, ওর মানুষের রুটি রুজির সমস্যা, জীবনের সমস্যা, আমার ওই বেকার যৌবনের সমস্যা, আমার পরবর্তী প্রজন্ম ওই ছোট্ট ফুলের মতো কুড়ি দাঁড়িয়ে আছে, তার সমস্যাকে চিহ্নিত করে যখন মানুষের সামনে তার বক্তব্য তুলে ধরছে, মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে সেই ডাকে। কারণ মানুষ বুঝতে পারছে তারা ভুল করেছিল। বলেছিল দেবই দেব, আজ না হোক তো কাল না হোক তো পরশু দেব, আলোর পাখি এনে দেব। এই রাজ্যের সরকার আপনাদের বলেছিল আলোর পাখি এনে দেব। এমন আলো জ্বলছে দেখবেন না, এখন এমন বড় বড় আলো জ্বলে যে আলোর দিকে তাকালে আপনার চোখ বুজে যায়, চোখ ঝলসে ওঠে, মানে তাকাতে পারেন না। এই রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নের আলো এরকমই যে আমাদের চোখ বুজে আসছে। লজ্জায় ঘৃণায় আমরা আতঙ্কিত। তাই আজকে মানুষ চোট বেঁধেছে। আমরা মানুষের দরবারে এসেছি, মানুষের নির্বাচক মণ্ডলীর কাছে আমাদের কথা উপস্থাপিত করতে। আমার বন্ধু এসে গেছেন, আপনাদের প্রার্থী। আমার বন্ধু মানে আপনাদেরও আগামী দিনের বন্ধু হওয়ার উজ্জ্বল সম্ভাবনা ওর মধ্যে দেখা দিয়েছে। আপনারা করতালি দিয়ে সম্বর্ধিত করুন। আগামীর বিধায়ক হিসেবে মেটিয়াবুরুজ থেকে আমরা চাই কমরেড মনিরুল ইসলাম। শুধু কমরেড মনিরুল ইসলাম নয়, আপনারও বন্ধু কমরেড মনিরুল ইসলাম। আপনারা জানেন পেশায় ও অ্যাডভোকেট, অর্থাৎ মানুষের রুটি রুজির সমস্যা যেখানে আঘাত আনছে, তার উপর সেই রুটি রুজির সমস্যার উপর যদি কেউ আঘাত আনে, সেই রুটি রুজির যে নিশ্চয়তা ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছে কমরেড মনিরুল ইসলাম। আপনারা ওর ভিডিওগুলো দেখছেন, ওর প্রচার দেখছেন। না না না, কোনো সেখানে কোনো এমন শপথ বাক্য নেই যে আপনাদেরকে বিভ্রান্ত করবে। সেখানে আছে নিশ্চয়তা। আপনার বাড়ির যে বেকার যৌবন, সে যেন চাকরির সুনিশ্চিত একটা নিরাপত্তা পায়। আপনার পরিবারের যে মহিলা সদস্য আছে, তার মান এবং সম্ভ্রম যাতে নিরাপদ থাকে, তার সুনিশ্চিত বজায় রাখতে চায়। আমি জানি না মনিরুলের আরেকটা সভা আছে, ছেড়ে দেবো। মনিরুল ব্যস্ত, ওর নিশ্চিত ভাবেই সভা আছে, ওকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু সত্যি কথা বলছি, এই অঞ্চলের যেহেতু আমি এই লাগোয়া, আপনাদেরই লাগোয়া অঞ্চলের মেয়ে ছিলাম, বিবাহ সূত্রে বেহালায় গেছি, আমি থাকতাম বাদাবরতলা। তাহলে একেবারে এই বদরতলা বটতলা অঞ্চল আমার একেবারে ছোটবেলায় বা কৈশোরে আসার একটা জায়গা। সেই জায়গা এবং বন্ধুর প্রচারে আসার যে সুযোগ পেয়েছি, সেই সুযোগে মনে হচ্ছে আর আপনাদের মতো সুধী নাগরিক বৃন্দ যেভাবে উৎসাহ নিয়ে আমাদের কথা শুনতে এসেছেন, আপনাদের সকলকে আমরা রেড স্যালুট জানাচ্ছি। শুধু শুনলে হবে না, আবদার থাকবে, আবেদন থাকবে, পাল্টে দেবার আবেদন। এইবার নির্বাচনে, বিধানসভার নির্বাচনে সরাসরি লড়াই। একদিকে চোর দুর্নীতিবাজ লুটেরা, আর একদিকে খেটে খাওয়া মানুষের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, আপনার পরিবারের ওই যে ছোট ছোট কুড়ি, যে কুড়িগুলো আগামী দিনে আপনার এই এলাকার নাম উজ্জ্বল করবার স্বপ্ন দেখছে, তার যাতে ভবিষ্যৎ সুনিশ্চিত হয়, তার লড়াই। সুতরাং এই লড়াইয়ে দুই পক্ষ ভোট নষ্ট করবেন না। আর অন্যদের কথায় বিভ্রান্ত হয়ে ওই বিজেপি, কারণ বামপন্থীদের ভয় পাচ্ছে। তারা দেখছে এই রক্ত পতাকা হাতে আমরা যখন পথে ঘাটে মিটিং এ সভা সমিতিতে লড়াই করছি, তখন এক ঝাঁক নবীন প্রজন্ম আমাদের পতাকা তলে স্থায়িত্বের দাবিতে এসে জোটবদ্ধ হচ্ছে।
তাই ওই জোটবদ্ধ মানুষকে ভাঙতে হবে। তাই জন্যই ওরা ধর্মের তাস খেলছে। না, আমরা বলি ধর্ম যার যা, ধর্ম তো যে যার মতো পালন করবেন, কিন্তু ধর্মকে যখন রাজনীতির সঙ্গে মিশিয়ে আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই। আমি গার্ডেন রিচ অঞ্চলে যখন ছিলাম 1992 সালের ঘটনা আপনাদের এই অঞ্চলের অনেক মানুষের মনে আছে, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা। কিন্তু সেই সময় আমি দেখছিলাম, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, তখনও কিন্তু আমরা এই অঞ্চলে কোনো দাঙ্গার বাতাবরণ দেখেছি? বন্ধু, দেখিনি। আমরা ভাই বন্ধু সকলে একসঙ্গে ছিলাম, কোনো দাঙ্গা এখানে প্ররোচিত করা যায়নি। কারণ সেই মুহূর্তে যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন কোন দাঙ্গাবাজের কোনো ধর্ম হয় না, দাঙ্গাবাজরা দাঙ্গাবাজি হয়, তাদের মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, উৎসাহিত করা হবে না এই লুটপাট আর দাঙ্গাবাজদের। তাই বন্ধু, আমরা এই মুহূর্তে আপনাদের কাছে দাবি করব, আশা করব, সময় আর বেশি নেই, আর মাত্র কয়েকটি দিন। নিশ্চিতভাবেই আপনি প্রস্তুত। আর আপনাদের এই অঞ্চলের সুধী নাগরিক বৃন্দের যে লড়াইয়ের মেজাজ, সেই মেজাজ প্রতিপন্ন করছে আগামী 29 তারিখ যখন আপনি আপনার ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন। আমার বন্ধু কমরেড মনিরুল ইসলামকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আগামী 4 মেতে যখন ফল ঘোষণা হবে, আশা রাখবো আবার এই অঞ্চলে আমরা বিজয় উৎসবে একসঙ্গে মিলিত হতে পারবো। একটা নতুন সকাল, একটা লাল টুকটুকে সকাল, যেখানে থাকবে না বেকারি, যেখানে থাকবে না ক্ষুধা, যেখানে থাকবে না যন্ত্রণা, থাকবে মানুষে মানুষে একরাশ ভালোবাসা। না ঘৃণার রাজনীতিকে উৎসাহিত করবেন না, মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বোধ, যে ভালোবাসা, সেই ভালোবাসাকে টিকিয়ে রাখতে হবে। আর আপনার এই অঞ্চলের যে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাগুলো যাতে স্থায়ীকৃত নিরসন করা যায়, তার জন্য এই লড়াইকে আমরা চাই। বিধানসভায় যিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন, তিনি যেন তার বাড়ির বা অফিসের খাটের তলায় নিজের উন্নয়নের জন্য টাকা না সঞ্চিত করেন। এমএলএ ফান্ডের যত টাকা এই এলাকার উন্নয়নের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে যাতে ক্ষয় বা ব্যয় করতে পারে, সেই জন্য চৌকিদারের ভূমিকায় আপনারা তাকে পাবেন। বন্ধু, রাত বাড়ছে, আমার আর একটা সভায় যেতে হবে, ওকেও অনেকক্ষণ বসিয়ে রেখেছি। ওর বক্তব্য শুনবার জন্য আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই আমি একেবারে শেষ বেলায় বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিপরীতে যারা আছেন সরকার পক্ষ, তারা এখন বিপরীত পক্ষ হয়ে গেছে। আমাদের এই প্রচারের ঢেউ যেভাবে মানুষকে একদিকে করছে, তাতে তারা মনে করছে তারা বিরোধী। তাই তারা এখন অনেক কিছু তাস আপনাদের সামনে আনছে। আমরা কবির ভাষায় বলি, কাল মেরেছ আজ উঠে ফের ভিড়ের মধ্যেই মিশছি, চাবুক হাতে একটা কথা মাথায় রেখো নিশ্চিত, যতই রাঙাও চোখ রাঙানি, যতই ছুরি চমকাও, আমরা আছি, আমরা থাকি, আমরা জনসংখ্যা। এই চোখ রাঙানিকে উপেক্ষা করে এই জনসংখ্যার একটা বিশাল অংশ আগামী 29 এপ্রিল ভোট গ্রহণ কেন্দ্রে যান। সকাল সকাল আপনার ভোট আপনি প্রয়োগ করুন, কোনো প্ররোচনায় পা দেবেন না। বিভেদকামী শক্তি আপনাকে বিভ্রান্ত করবার জন্য বিভিন্ন চক্রান্ত এখানে রচিত করবেন। বেশ কিছু কথা, যে কথা বলছিলেন, ওই একটি তুলসী মঞ্চকে স্থাপন করে আর বলার সময় আমার নেই। কেন এ কথা করছে তারা? কারণ তারা জানে এখানে সব খেটে খাওয়া মানুষ, সব ব্যবসায়ী, ওস্তাগার এবং ছোট ছোট বাড়িতে যারা দর্জি শিল্পের সঙ্গে কারিগর কে নিয়ে কাজ করেন, তারা কিন্তু সকলে এক কাট্টা হচ্ছে। জিএসটির নামে আপনাদের কি হয়েছিল? আপনাদের যে হয়রানি হতে হয়েছিল ওই লুটেরাদের সরকারে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ আপনারা করবেন না? নিশ্চিতভাবেই এই নির্বাচন আপনাকে সেই সুযোগ দিয়েছে সেই লুটেরাদের প্রত্যুত্তর দেওয়ার। আর আমরা জানি ওই চোর আর লুটেরা এক হয়েছে, আর একদিকে দাঁড়িয়েছি আমরা মেহনতির পক্ষে। মেহনতির পক্ষে আপনারাও থাকবেন, এই আবেদন, এই আশা ভরসা রেখে শেষ করছি। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলেই আজ দরদিন আশ্রয় পেত না। আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করে বর্জন, আজকে যে প্রয়োজন প্রকৃত দেশ প্রেম অর্জন। তাই এসো চেয়ে দেখি বৃদ্ধি, কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি, কোনখানে লাঞ্ছনা
লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণযজ্ঞ চলে নিত্য। পরিকর দৈত্যের অঙ্গে হানব বজ্রাঘাতে, মিলব সবাই একসঙ্গে, সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক যুক্তি। আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, বাঁচাবো আমার এলাকা, যাবে না তা লুঠেরাদের দখলে। তাই বন্ধু, আবার সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, সিপিআইএম জিন্দাবাদ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মৌসুমী দিকে। আমাদের পরবর্তী বক্তা আমাদের ঘরের ছেলে কমরেড মনিরুল ইসলাম, আমাদের প্রার্থী আইনজীবী মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। কমরেড সভাপতি উপস্থিত, আমার বদরতলা অঞ্চলের শুধু নাগরিকবৃন্দ, বয়স্ক মুরব্বীগণ, যুব ভাইয়েরা এবং মাইকের আওয়াজ বাড়িতে পৌঁছাচ্ছে আমার মা বোনেরা, আপনারা শুনছিলেন আজকের আমাদের সেখানে সবার উদ্দেশ্য। সামনে বিধানসভা নির্বাচন, আমি আপনাদের সামনে এই বিধানসভায় সিপিআইএম প্রার্থী। আমি আপনাদের বাড়ির ছেলে, আমার পরিচয় আপনারা জানেন। 2016 নির্বাচনে আমি আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এই যে নির্বাচন, আপনারা ভোট দিতে যাবেন, সামনে প্রতিদ্বন্দ্বীদের নিশ্চয়ই লক্ষ্য করবেন যে কাদের ভোট দেবেন, কেন ভোট দেবেন। গতকাল এখানে একটা সভা হয়েছে, সেই সভায় তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী, তিনি যে কোনো কাজ করেন না, তিনি যে কোনো কাজ করেননি, তার সার্টিফিকেট তাদের দলের নেতা এখানে দিয়ে গেছেন গতকাল। উনি বলেছেন দাঁড়িয়ে এখানে, খালেক মোল্লা কাজ করুক আর না করুক, কাজ করতে পারুক আর না পারুক, উনি কি করেছেন কিছুই দেখার দরকার নেই, সব দায়িত্ব আমাদের ঘাড়ে। কারা দায়িত্ব তুলে নিতে যাচ্ছে আপনার এলাকার? আপনি বিধায়ক নির্বাচিত করবেন, বিধায়কের কোনো দায়িত্ব থাকবে না, দায়িত্ব থাকবে ফলতায়, দায়িত্ব থাকবে কালীঘাটে, দায়িত্ব থাকবে কেমাক স্ট্রিটে। ওয়াই মেটিয়াবুরুজের মানুষের কোনো ইচ্ছা নেই, মেটিয়াবুরুজের মানুষের কোনো ভাবনার মূল্য থাকবে না। মেটিয়াবুরুজের মানুষ ভাবছিলেন মেটিয়াবুরুজের নতুন প্রজন্মের বিধায়ক আসুক, সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আসতে পারত। তারা সেই মানুষের যে ইচ্ছা, সেই ইচ্ছা শক্তিকে তারা কবর দিয়েছেন তৃণমূল কংগ্রেস। সেটা কালকের আরো পোক্ত করে দিয়ে গেছেন তাদের নেতারা, যে আমরা মেটিয়াবুরুজের মানুষের কোনো ভাবাবেগ, মেটিয়াবুরুজের মানুষের কোনো ইচ্ছার কোনো মূল্য দিই না, দেব না। অনেক জোর গলায় সব কথা বলে গেছেন। মেটিয়াবুরুজের মানুষ, তার জ্বলন্ত সমস্যা, তার ড্রেনেজ জল পরিষ্কার হবে কিনা, তার রাস্তাটা চওড়া হবে কিনা, তাদের বাচ্চারা স্কুলে সঠিক সময়ে পৌঁছবে কিনা, সে হাটে সঠিক সময়ে পৌঁছবে কিনা, সে কোথায় জানাতে যাবে? কালীঘাটে, কেমাক স্ট্রিটে, ফলতায়? তাহলে এমএলএ নির্বাচন করার প্রয়োজনটা কিসের আছে? এই বিধানসভা নির্বাচনে মেটিয়াবুরুজের মানুষের সঙ্গে লড়াই হচ্ছে, মেটিয়াবুরুজের মানুষের লড়াই এটা। তারা নির্বাচিত করবেন আগামী দিন কে মেটিয়াবুরুজকে পথ দেখাবে। একটা বিধানসভা নির্বাচন নিছক বিধানসভা নির্বাচন নয়, এটা আগামী 20 বছর 25 বছর পরে মেটিয়াবুরুজ, কোন মেটিয়াবুরুজকে আমরা রেখে যাব, তার লড়াই। মেটিয়াবুরুজের মানুষের জনসংখ্যা বাড়ছে, অন্তর দিয়ে ভাববেন, আমাদের জনসংখ্যা, জনবিস্ফোরণ হচ্ছে আমাদের অঞ্চলে। সেই সঙ্গে যে পরিষেবা যেগুলো দরকার মানুষের বেঁচে থাকার জন্য, রাস্তাঘাট, যানবাহন, স্কুল, ব্যবসা বাণিজ্য আরামসে করার যে ব্যবস্থা, এইগুলো যদি আপনার কাছে সঠিকভাবে না পৌঁছয়, কিভাবে আপনারা এগোবেন? কেন বদরতলার মানুষকে এত কষ্ট করে যেতে হবে? বাস স্ট্যান্ড পেরোনো যায় না, বিকল্প রাস্তার ব্যবস্থা কে করবে? গঙ্গার ধার ভেঙে যাচ্ছে, নদী ভাঙন হচ্ছে, নদী ভাঙন কে আটকাবে? কোথায় বলতে হবে? কলকাতা কর্পোরেশনে বলতে হবে না বিধানসভায় বলতে হবে? চটকল জ্যামজট হয় চটকল বাস স্ট্যান্ডে, কার দায়িত্ব?
জব্বার হাটের যে জ্যাম, এটা পরিষ্কার করার দায়িত্ব কাদের? প্রশাসনের। প্রশাসনটা কার? এই তৃণমূল কংগ্রেসের। তার মাথায় এখানে কে? অভিভাবক, বিধায়ক। তিনি কি করেছেন 10 বছরে? আপনার বদরতলা থেকে একটা মাল জব্বার হাটে যেতে যতক্ষণ লাগবে, বটতলা রেল লাইন থেকে হাটে পৌঁছতে 2 ঘন্টা লাগবে। কেন? দীর্ঘদিন এই জিনিস চলতে পারে যে জ্যাম চলতেই থাকবে? কেন বিকল্প ব্যবস্থা হবে না? কেন সরকার ওখানে, প্রশাসন ওখানে পুলিশ দেবে না, ট্রাফিক দেবে না? মানুষ মারা যাচ্ছে, মুটিয়া মারা যাচ্ছে, এই দায় সরকার অস্বীকার করতে পারে না? সবটা আপনারা চুপচাপ মেনে নেবেন? ওদের যা সবকিছু মেনে নিচ্ছেন সেটাও মেনে নেবেন? মানুষকে ভাবতে হবে যে আমরা কাকে নির্বাচিত করব। আপনার আওয়াজ বিধানসভায় তুলতে হবে। আর যিনি বিধানসভায় যান তিনি গিয়ে কি বলেন আপনারা শুনতেও পান। একজন বিধায়ককে নির্বাচিত করেছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে খালেক, মুখ্যমন্ত্রীর চেয়ে খালেক মোল্লা বয়সে বড়, তবুও বলছে খালেক তোমার কি চাই? এটাও মিডিয়া বুরুজের অপমান। কিন্তু খালেক মোল্লা সাহেব বলছেন বাস রুট চাই আমার। মুখ্যমন্ত্রী বলছেন যে দর্জিদের যে টেন্ডার হয়, স্কুল ইউনিফর্মের টেন্ডারটা দেখো। উনি চাইলেন বাস রুট, সেই বাস রুট বন্ধ হয়ে গেল। মিডিয়া বুঝে বাস চলে, ওই বাস রুট তো বন্ধ হয়ে গেছে, বাস রুট তো চালু আছে। আমরা চাইবো মেট্রো, আমরা চাইবো ফ্লাইওভার, যেটা 20 বছর পরে মিডিয়া বুরুজের মানুষের সুবিধা হবে। এই অঞ্চলে কেন এইসবগুলো পাওয়া যাবে না? কেন তৃণমূল কংগ্রেস এই আন্দোলন করবে না? আচ্ছা, গার্ডেন রিচ ফ্লাইওভারের 2টো ডানা, একটা আপনার মোমিনপুর যায়, একটা চেতলায় যায়, একটা রামনগরে যাবে কেন? একটা তো নেচার পার্ক দিয়ে সন্তোষপুর হয়ে আমাদের এদিকে আসতেই পারে। এই কথাটা কে বলবে আপনার হয়ে? এটা সিপিএম এর সুবিধা হবে, তৃণমূলের সুবিধা হবে, না কংগ্রেসের সুবিধা হবে, না বিজেপির সুবিধা হবে? সমগ্র মিডিয়া বুরুজের মানুষের সুবিধা হবে। মিডিয়া বুরুজের মানুষকে কলকাতা যেতে গেলে এখান থেকে যদি যেতে হয়, ধর্মতলায় ওলাই করে যান 500 টাকা লাগবে ভাড়া। আর এখান থেকে যদি ট্যাক্সি করে, অটো করে যান, এখান থেকে অটো ভাড়া মিডিয়া বুরুজ থানা হচ্ছে 20 টাকা, মিডিয়া বুরুজ থানা থেকে আপনার ট্যাক্সি ভাড়া 50-60 টাকা, তাহলে 200 টাকা আপনার গাড়ি ভাড়া লাগবে। আমরা চাই মিডিয়া বুরুজকে মেট্রোর সঙ্গে যুক্ত করতে হবে। মেট্রোর সঙ্গে মিডিয়া বুরুজকে যুক্ত কেন করা হবে না? চোকা থেকে যদি বারাসাত অব্দি মেট্রো হতে পারে, চোকা থেকে টালিগঞ্জ থেকে দমদম হয়ে দক্ষিণেশ্বর যদি মেট্রো হতে পারে, নদীর তলা দিয়ে, গঙ্গার তলা দিয়ে হাওড়া স্টেশনে ইস্ট সল্টলেক মেট্রো যুক্ত হয়ে গেছে। তবে মিডিয়া বুরুজে কি সেই জায়গা নেই যে একটা মেট্রো কানেকশন হয়ে যায়? কিলোমিটার? আগ্রা ফটকের যে জাতীয় পতাকাটা আছে, ওখান থেকে তারাতলার দূরত্ব 7 কিলোমিটার, মাত্র 7 কিলোমিটার। 4 কিলোমিটার হচ্ছে নেচার পার্ক। তাহলে 1-2 স্টেশনের এই যুক্ত করে দিলে আমার মিডিয়া বুরুজের মানুষের কলকাতা যাওয়ার ক্ষেত্রে 500 টাকা 400 টাকার বেনিফিট হবে। এই কথা কে বলবে? বিধানসভায় তো এই কথা বলতে হবে বিধায়ককে গিয়ে যে আমার অঞ্চলের এটা জ্বলন্ত সমস্যা মিডিয়া বুরুজের। হসপিটাল বামপন্থের সময় করা, তারপরে আমাদের সরকার চলে গেছে, যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা নাম দিয়েছেন সুপার স্পেশালিটি। তো সেখানে সুপার স্পেশালিটি কেন কাজ হবে না? বদরতলা, কাঁঠালবেড়িয়া, মিডিয়া বুরুজের কোনো মানুষের হার্ট অ্যাটাক হলে তাকে পিজি নিয়ে যেতে হয়, কেন এই হাসপাতালে সেই চিকিৎসা হবে না? কেন সমস্ত রকম চিকিৎসা এই হাসপাতালে হবে না? এই কথা কে বলবে? আপনার বলেছেন কোনোদিন খালেক মোল্লা? বিধানসভার কোন নথিতে দেখান যে আমি এই কথা বলেছি? উনি ব্লাড ব্যাংক করেছেন, বলেছেন আমি ব্লাড ব্যাংক করেছি। খুব ভালো কথা, ব্লাড ব্যাংক করেছেন। ব্লাড ব্যাংক যদি করে থাকেন তাহলে ব্লাড ব্যাংকে ব্লাড দিতে হয়, রক্ত দান শিবির করতে হয়। আমাদের যুব ফেডারেশনের ছেলেরা যখন রক্তদান শিবির করার জন্য জায়গা খোঁজেন, বটতলা লাইব্রেরিতে আমরা চিরকাল ব্লাড ডোনেশন করি। আর এই খালেক মোল্লা যখন থেকে এমএলএ হলো, বটতলা লাইব্রেরি দখল করলো, বটতলা লাইব্রেরির প্রেসিডেন্ট ব্লাড ডোনেশন করার জন্য জায়গা দেন না উনি। এই ব্লাড যদি আমাদের এই হসপিটালে থাকে, আমাদের মিডিয়া বুরুজ মানুষ সেই ব্লাড পাবে। এই হচ্ছে আপনাদের খালেক মোল্লা, তাকে আপনারা ভোট দিন বেশি করে। মিডিয়া বুরুজের মানুষ ঠিক করে নিয়েছেন এই লোকটাকে ভোট দেওয়া যাবে না। এই কারণে উনি বলছেন যে ওনার নাকি বয়স হয়ে গেছে। সবাই বলছে, মানুষ সবাই যেটা বলে সেটা সঠিক বলেন, মানুষ মিথ্যা কথা বলেন না।
আপনার বয়স হয়েছে, সত্যি কথাই তো বলছেন, তাতে আপনার রেগে যাবার কি আছে? উনি উদাহরণ দিয়ে বলছেন, কই দিলীপ সেনের 91 বছর বয়স, বিমান বসুর 91 বছর বয়স, জ্যোতি বসুর 91 বছর বয়স। আরে বাবা, কোথায় খাতুন মহল আর কোথায় তাজমহল? তাজমহলের সঙ্গে খাতুন মহল তুলনা হচ্ছে। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে গেছিলেন কত বছর বয়সে, বলবেন মাইকে এসে। বিমান বোস জিন্দিগিতে ভোটে দাঁড়াননি। দিলীপ সেন 91 সালে ভোটে দাঁড়িয়েছিলেন, তখন দিলীপ সেনের বয়স কত? 55 থেকে 60 আমাদের মতো বয়স। আপনি তো মশাই ভোটে দাঁড়িয়েছেন, আপনি পার্টির নেতা হতে চাননি। আপনি ওদের মতো নেতা হয়ে থাকুন না, মিডিয়া বুরুজের মানুষ মাথায় তুলে নিত। আপনি তো দায়িত্বটা তুলে দিতে পারতেন মিডিয়া বুরুজের কোনো তৃণমূলের যুব কোনো নেতাকে, যে ভাই এই নাও তোমার দায়িত্ব, আমি বিধানসভায় দাঁড়াবো না, তোমরা দাঁড়াও। আপনি তা তো করেননি। জ্যোতি বসুর মতো উদাহরণ দিচ্ছেন। মানুষকে এত সস্তা ভাবলে হবে না। ইউসুফ পাঠানকে আনছেন, আর ইউসুফ পাঠান এসে মিডিয়া বুরুজে কি করবে? হ্যাঁ, ছেলেরা ক্রিকেট পাগল মানুষ, দেখতে যাবে, দেখতে গেছে। আমিও দেখতে যেতাম, আমিও মালা নিয়ে যেতাম ইউসুফ পাঠানকে দেখতে। যাইনি, এই জন্য যাইনি। ইউসুফ পাঠান যদি এখানে পল্লী মঙ্গলের মাঠে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে আসতো, একটা ক্রিকেটের মাঠ যদি উদ্বোধন করতে আসতো, আমি মালা নিয়ে যেতাম। পল্লী মঙ্গলের মাঠ, খেলার মাঠ, সামান্য রাস্তা, যেটা আমি শুনেছি ওই অঞ্চলের মানুষের অভিযোগ, একটা রাস্তাও মাঠের সঙ্গে যুক্ত করা যাচ্ছে না। কিসের এমএলএ, কিসের কাউন্সিলর? আমি বদরতলা অঞ্চলের সমস্ত পাড়া বাড়ি পায়ে পায়ে হেঁটে হেঁটে ঢুকছি, ঘুরছি, দেখছি মানুষের কি কষ্ট। সেই জন্য বলতে পারছি, এখনো বদরতলার কিছু অংশের মানুষের অঞ্চলে ডুবে থাকছে, জল থাকছে, ওইদিকে থাকছে, এদিকে থাকছে। কেন জল জমে যাবে? এত গঙ্গার পাশে এটা এলাকা, দূর থেকে ড্রেনের মাধ্যমে জল এসে গঙ্গায় চলে যাচ্ছে, আর বদরতলা অঞ্চলের মানুষের এখনো জল থাকবে কেন? আমি ফকিলপাড়ায় ঘুরছিলাম, বাড়ির ভিতরে এখনো এক হাঁটু জল। এর আগে যেদিনকে ঘুরতে এসেছি সেদিনকেও সেই জল দেখেছি। তাহলে কর্পোরেশনে যারা আছেন, যারা তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজ করছেন, এই ড্রেনগুলো পরিষ্কার করবেন না? ওখানকার মানুষকে বলেছি যে আপনি মিটিং এ গিয়ে আপনাদের এই কথা বলবো, 3 দিনের মধ্যে এই জল পরিষ্কার করে দিতে হবে, নোংরা জল। মানুষরা মসজিদে যাচ্ছেন, পবিত্র হয়ে যাচ্ছেন, যেই একটা স্ল্যাবে পা দিচ্ছেন, নোংরা জল গায়ে লেগে যাচ্ছে। লজ্জা হয় না আপনাদের? এই ড্রেনের জল পরিষ্কার করতে পারছেন না? 3 দিনের মধ্যে যদি জল পরিষ্কার না করেন, এলাকার মানুষ বলেছে চাঁদা তুলে নিজেরা করে নেবে, ছবি তুলে ছেড়ে দেবে। এই হচ্ছে উন্নয়ন, দেখিয়ে দেবে বদরতলার মানুষ। এদের থেকে সাবধান হতে হবে। আমি সেই জন্য চাই মিডিয়া বুরুজের বুনিয়াদী উন্নয়ন। বুনিয়াদী উন্নয়ন কি? আপনার বাড়ির ভিত যদি মজবুত হয়, দীর্ঘদিন বাড়ি ঠিক থাকবে। বামফ্রন্ট সরকার মিডিয়া বুরুজে যা বুনিয়াদী কাজ করে গেছে, তার উপরেই মিডিয়া বুরুজ দাঁড়িয়ে আছে। 78 সালে যেন বন্যা হয়, আমাদের বাঁধ ভেঙে গেছিল, এই বাঁধ ছিল না তখন। এই যে বাঁধ দেখছেন, এই বাঁধ বামফ্রন্ট সরকারের সময়। এটাই হচ্ছে বুনিয়াদী। আর ডুবে যায় না এলাকা, নদীর জলে ডুবে যায়নি। যত স্কুল আছে, হাই স্কুল বলুন, প্রাইমারি স্কুল বলুন, মাদ্রাসা বলুন, যা আছে এখন সবটাই হয় কংগ্রেসের আমলে করা, বাকিটা সব সিপিএম এর বামফ্রন্টের আমলে করা। একটা স্কুল এরা করেনি। মুখ্যমন্ত্রী ভোটে জিতে বলছেন যে ইংলিশ মিডিয়াম স্কুল করে দেবো, মাইনরিটি অঞ্চলে একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল করে দেবো। কোথায় করবেন? হাওয়ায় করবেন? কি করছেন এখানকার তৃণমূল নেতারা, এমএলএরা 10 বছর ধরে? খালেদ মোল্লা কি করলেন যে একটা স্কুল আনতে পারলেন না? এখানে জমির অভাব আছে, এখানে প্রচুর জমি আছে মিডিয়া বুরুজের বুকে, সরকারি জমি আছে। আমরা মিডিয়া বুরুজের মানুষ যারা দান করেন, তারা জমি কিনে দিই। মন্দির তৈরি করার জন্য সরকার বিনা পয়সায় জমি দিচ্ছেন, মন্দির বানিয়ে দিচ্ছেন। আর মানুষের বিদ্যা অর্জনের যে মন্দির, স্কুল, সেটার জন্য জমি কিনতে গেলে আপনাকে চাঁদা তুলতে হয়। আপনাদের এলাকার প্রচুর মেয়ে আমাদের বালিকা বিদ্যা মন্দিরে পড়ে, বদরতলা বালিকা বিদ্যা মন্দির। তাদের যাতায়াতের কষ্ট হয়, তাদের জায়গার অভাব। স্কুলের লাগোয়া 8 কাঠা জমি আছে, জমি ছিল, সেই জমি বাইনামা হয়ে অন্য জনেরা নিয়ে নিচ্ছিল, প্রমোটাররা। স্কুল আমাদের ডাকে, আমি নিজে উপস্থিত থেকে স্কুল কর্তৃপক্ষ সবাইকে নিয়ে বসি। সেখানে খালেদ মোল্লাও এসেছিলেন। তারপরে তার টিকিট হওয়ার পাওয়া যায়নি। আমাদের দর্জি মঙ্গল সমিতি আছে বটতলায়, তাদের উদ্যোগে আমি 40 লক্ষ টাকা চাঁদা তুলে দিয়ে ওই জমি বাইনামা করে আটকে দিয়েছি, যাতে স্কুলের আমাদের বোনেরা মেয়েরা পড়তে পারে।
আমরা এগুলো কোনোদিন বলিনি, আজকের বলছি, যেটা 3 বছর আগে 4 বছর আগে স্কুলে গিয়ে জেনে নেবেন বড়দির কাছে যে আমার ভূমিকা এই অঞ্চলের জন্য কি আছে, আমরা কি করেছি। খালেক মোল্লা বলছেন 16 সালে মনিরুল হেরে গিয়ে বাড়িতে ঢুকে গেছিল আর ওর টিকিট হওয়া পারা যায়। আরে আমি কি করেছি না করেছি মানুষ জানেন। আমরা ছবি তুলে আপনার, আরে আপনি তো বিধানসভার বিধায়ক, আপনি 10 বছরে কি করেছেন একটা কথা বলুন না। আমি তো এক গাদা উদাহরণ দিয়ে দেবো যে আমি বিধায়ক হয়নি, আমি সাধারণ একটা এই অঞ্চলের মানুষ, এই মাটির ছেলে, কি কি করেছি বলে দেবো। মাইনরিটি দরদ, মুসলমানদের দরদ, হজ কমিটি আছে, প্রচুর মানুষ এখান থেকে হজে যান। ভেড়িয়াবুজ থেকে 1700-800 মানুষ হজে যান। তাদের সেবা করা দেওয়ার জন্য আমাদের বর্তমানে হজ কমিটি আছে। আমি হজ কমিটির মেম্বার ছিলাম। বামফ্রন্টের সময় মেডিয়াবুজ 4টে হজ কমিটির মেম্বার পেয়েছে। তারা কোনো মাইনে পায় না, তারা পায় যে সেই অঞ্চলের পশ্চিমবাংলার হাজিদের সেবা করার সুযোগ পায়। আমি সেই সুযোগ পেয়েছিলাম, হাজি হবিবুর রহমান সুযোগ পেয়েছিলেন, গোলাম রসুল মাস্টার মশাই সেই সুযোগ পেয়েছিলেন, আইনুল বারী সাহেব সুযোগ পেয়েছিলেন। বামফ্রন্টের সময় 4টে হজ কমিটির মেম্বার মেডিয়াবুজ পেয়েছে। আজকের 15 বছরের শাসনে তৃণমূল কংগ্রেস এত দরদ দেখায়, একটা মেডিয়াবুজ থেকে হজ কমিটি মেম্বার নেই কেন? আপনারা বলবেন আপনি কি করেছেন? আমরা করেছি। আমাদের হাজিদের ইসলামিয়া হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিতে হতো, আমরা ভ্যাকসিনকে মেডিয়াবুজে টেনে এনেছি। এই হসপিটালে হতো, এখন সেবা সদনে হয়। এটা মেডিয়াবুজের মানুষের সুবিধা হয়েছে। আমরা হজ কমিটির মধ্যে মেডিয়াবুজের 2টো ছেলেকে ঢুকিয়ে দিয়েছি, তারা চাকরিতে আছে, তারা কাজ করছে ওখানে। আপনি কি করেছেন এই বিষয়ে? আপনি যে হজ করেছিলেন, আপনার হজ কিসের হজ, কোন কোটায় হজ, একটু বলবেন আপনি কাদের সঙ্গে হজে গিয়েছিলেন। এত মাইনরিটি দরদ যদি আপনার, এইটুকু কাজও আপনাদের হয় না, জোটে না, করেন না কেন? ভোটের সময় বলবেন যে বিজেপি এসে যাবে, সব সিপিএম কে ভোট দেবে না, বিজেপি এসে যাবে। আরে বিজেপি এসে যাবে, বিজেপিকে আপনারা এনেছিলেন। আপনাদের সরকারের যিনি প্রধান, কালকে একটা মিটিং এ তৃণমূলের এক নেত্রী বলছেন একটাই পোস্ট, সব ল্যাম্প পোস্ট, তৃণমূলের বিধানসভার প্রার্থী বলছেন। তো উনি একমাত্র বিজেপিকে হাত ধরে পশ্চিমবাংলায় এনেছেন। জোটের কথা ভুলে গেছেন আপনারা? আমরা জোট করি, বামপন্থীরা সিপিএম কে কোনোদিন শুনেছেন যে বিজেপির সঙ্গে জোট করেছে, বিজেপির হাত ধরেছে, বিজেপির কোনো ক্ষমতা বাড়িয়েছি আমরা? উনি, ওনার দল, ওনার দলের এমপিরা ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে বিজেপির হাত শক্ত করেছেন। পশ্চিমবাংলা থেকে বামপন্থীদের উৎখাত করার জন্য আপনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন, মনে নেই আপনাদের? আচ্ছা, পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল, বিরোধীরাই কংগ্রেস ছিল, যখন থেকে পশ্চিমবাংলায় বামপন্থী এবং কংগ্রেস শেষ হয়ে গেল, ওই জায়গায় দখল করে নিল বিজেপি। তাহলে বামফ্রন্টের সময় পশ্চিমবাংলায় বিজেপি ছিল না, বিজেপির কোনো গাছ চারা মাথা চেড়ে উঠতে পারেনি। আপনার রাজত্বে বিজেপির সমস্ত রাজত্ব ফুপে ফেলে উঠেছে, ফুলে ফেপে উঠেছে। এর জবাব মানুষ চাইবেন না? আপনি আরএসএস বিজেপির অর্ধেক কাজ আপনি করে দিচ্ছেন। উত্তরপ্রদেশে বিজেপি যে কাজ করতে পারেনি, পশ্চিমবাংলায় আপনি আরএসএস এর সেই কাজ করে দিচ্ছেন। আরএসএস এর স্কুল কত পশ্চিমবাংলার বুকে আপনাকে বলতে হবে, আপনার আমলে হয়েছে। আর আপনি মুসলমানদের কখন বলবেন গুলোগুলি করবেন না, আমার চেয়ে কেউ শত্রু কেউ হবে না, ওয়াকাবের আন্দোলন আপনি করতে পারবেন না, এসআইআর এর আন্দোলন আপনি করতে পারবেন না, আপনি এনআরসির আন্দোলন করতে পারবেন না। আর আপনি আন্দোলন করলে আপনি মমতা ব্যানার্জির শত্রু হয়ে যাবেন কেন? আমার অধিকার চলে যাবে, ওয়াকাফ প্রপার্টি আমার চলে যাবে। আরএসএস বিজেপি তারা ঠিক করলো, ধর্মীয় স্থান আইন যখন পাশ হয়ে গেল, সুপ্রিম কোর্ট যখন রায় দিয়ে দিল যে 1900 বাবরি মসজিদ ছাড়া আর কোনো বিষয়ে কোনো কেস নেওয়া হবে না, তারা দেখলো যে এবারে তো আর কিভাবে উপায় নেই, ধরো ওয়াকাফ প্রপার্টি। ওয়াকাফ প্রপার্টি তৃণমূল কংগ্রেসের নেতারা লুটে ফুটে খাচ্ছেন, জবাব চাইবেন না? আর সেই ওয়াকাফ প্রপার্টি কেন্দ্রীয় সরকার আইনের মারফত নিয়ে নেবার চেষ্টা করছে, মানুষ আন্দোলন করবে না, বলবে না? আপনি কি বলেছিলেন? আপনার বক্তব্য কি? খালেদ মোল্লা, তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি ওয়াকাফ বিষয়ে? ওয়াকাফ থেকে যে রোজগার হয়, সেই রোজগারের সেই পয়সায় মুসলমান গরিব ছেলে মেয়েদের সাহায্য করা হয়, ইমাম সাহেবদের আপনার এই যে ভাতা দেওয়া হচ্ছে, ওয়াকাফ প্রপার্টি ওয়াকাফের ইনকাম থেকে দেওয়া হচ্ছে, সরকারের টাকা নয় এটা। আর সেই ওয়াকাফকে আপনারা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে তুলে দিতে চেয়েছেন। আপনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে ওয়াকাফ বিল পাস হবে না, আর যখন সব টাইম শেষ হয়ে গেল আপনি 5 দিন আগে বললেন যে আপনারা আপলোড করুন। আর মুসলিমদের কতদিন ধোকা দেবেন? এসআইআর আন্দোলন আপনি কি বলেছিলেন? আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। আমরা বলতে পারি যে কেরালায় সিপিএম এর সরকার আছে,
কেরালা এসআইআর হয়েছে, কিন্তু একটা মানুষের নাম বাদ যায়নি। কেন পশ্চিমবাংলার এত মানুষের নাম বাদ যাবে? রাজ্য সরকারকে জবাব দিতে হবে। রাজ্য সরকারের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? একটা যোগ্য লোকের নাম বাদ গেলে 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লি যাব। মেটিয়াবুরুজের 39,759টা মানুষের নাম কেটে চলে গেছে। এইবারে টোটাল 91,000 মানুষের নাম বাদ গেছে। কটা আন্দোলন করেছেন? আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু ইতিহাস ভুলে যাবেন না। আমরা সব দর্জির কাজ করি, আমাদের সব মাল তৈরি হয়, প্যাটর্ন কাটি, আমরা কামও কাটি। প্যাটর্ন মাস্টার আর ম্যাটজি কি এক? আলাদা। প্যাটর্ন মাস্টার আলাদা, ডিজাইন মাস্টার আলাদা, আর ম্যাটজি আলাদা। এই যে এসআইআর এর মাধ্যমে যে অনুপ্রবেশকারী যে শব্দটা এলো, বাংলাদেশি, ঘুষপেটিয়া, রোহিঙ্গা যে বক্তব্যটা এলো, এটা জন্মদাতাকে, এই প্যাটার্নটা কে বাজারে ছেড়েছিল? এই যে ভোটার লিস্টের মধ্যে, পশ্চিমবাংলার ভোটার লিস্টের মধ্যে, জনগণের মধ্যে বাংলাদেশিরা কি ভর্তি হয়ে গেছে? এখন নতুন নাম বিজেপি যোগ করেছে, রোহিঙ্গা ভর্তি হয়ে গেছে। এই যে তত্ত্ব, এই যে প্যাটার্ন, এই যে ডিজাইন, এটাকে বাজারে কে ছেড়েছিল? মমতা ব্যানার্জি ছেড়েছিলেন। 2005 সালে লোকসভায় একটা ভোটার লিস্ট ছুড়ে মারা হয়েছিল। সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই ভোটার লিস্টে বাংলাদেশি ভর্তি আছে, এই ভোটারে বাংলাদেশি ভোটার দিয়ে সিপিএম জিতে যাচ্ছে, এই ভোটার লিস্ট চলবে না, পাল্টাতে হবে। সেই 2005 সালের ছোড়া অস্ত্র বিজেপি আজকের ব্যবহার করছে। আপনি বলবেন, আপনি মশাই আজকের 2026 সালে ওই কথা বলছেন কেন? ম্যাটজি তো মোদি, এখন ম্যাটজি মোদি, অমিত শাহ। মাল কাটছে তো মোদি আর অমিত শাহ, নাম কাটছে ওরা। তো নির্বাচন কমিশন এখন ম্যাটজি, তো ওরা এই ডিজাইনটা তো পেয়েছিল 2005 সালে, এখন কেন প্রয়োগ করছে? 2006 সালে বামফ্রন্টের সরকার এসছে। আচ্ছা, রাজবল প্রত্যেকদিন ভুল হচ্ছে, কোনো গুরুত্ব দেয় না। বসো বসো। এটা পুরো এটা ভরা দরকার, এখন সম্ভাবনা কখন বলবো। আর চেয়ার কিছু বড় অবস্থা, চেয়ার কিছু বড় অবস্থা বুঝলো। বলবো দেখে বলবো এটা মিটিংটা বলিনি, বসবি এটা মিটিং। হ্যাঁ জানেন আমার 3টা দুপুরে আদা যাবে।
মুখ আমরা করে দিই মন্দির একটা আচ্ছা এটা ইয়ে করিস আমি ছেড়ে দেব, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা নিশ্চয় সবাই শুনতে চাইবেন যে আমি বিধায়ক হয়ে কি করব। আমি বিধায়ক যদি আপনারা নির্বাচিত করেন, মেটিয়াবুরুজের মানুষ যদি আমাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেন, আমার মেটিয়াবুরুজের মানুষের জন্য যে সমস্ত গোটা পাঁচের প্রাথমিক কাজ আছে সেগুলো আমি করতে চাই। মেটিয়াবুরুজের জ্যামজট পরিষ্কার করতে হবে। মেটিয়াবুরুজের যে হসপিটাল আছে, এই হসপিটালে যাতে মানুষ সুষ্ঠু চিকিৎসা পায়, কোনো রেফার যেন না হয়, সব চিকিৎসাটা যাতে হসপিটালে মানুষ পায়। মেটিয়াবুরুজ যত স্কুল আছে সেই স্কুলগুলোর পড়াশোনা পরিকাঠামো ঠিক করতে হবে। এখানে 3টে ভাষা আছে, বাংলা ভাষা আছে, উর্দু ভাষা আছে, হিন্দি ভাষা আছে। এখানে উর্দু প্রচুর মানুষের বসবাস হয়েছে। সেই উর্দু অঞ্চলের বাচ্চারা মেটিয়াবুরুজে গিয়ে হযরত মোহানি, মৌলানা আজাদে তাদের যেতে হয়, ওদের 50 টাকা ডেলি গাড়ি ভাড়া লাগে। এই অঞ্চলে উর্দু স্কুল যদি হয় সেই ব্যবস্থা করা যাবে, করতে হবে। আমাদের বাকি যে কলেজগুলো আছে, সে কলেজে এখনো ধরুন কমার্স অনেক কলেজে নেই, সায়েন্স নেই। আমাদের বাচ্চারা কি সিএ হবে না? আমাদের বাচ্চারা কি ডাক্তার হবে না? শুধু আর্টস পড়বে? এই বিষয়টা আমার নজরে থাকবে। এই যে জলপথ আছে, জলপথটাকে চালু করতে হবে। বিকল্প মেটিয়াবুরুজ থেকে সহজেই যাতে যাতায়াত করা যায়, বিকল্প হাওড়া, পোদড়া, রাজাঘাট ফেরি আমাদের সময় চালু, সেটা বন্ধ আছে, ওটাকে চালু করতে হবে। বিচালীঘাট থেকে বাবুঘাট, হাওড়া ফেরি, ওটাকে চালু করতে হবে। আগামী দিনের জন্য মেটিয়াবুরুজের ধরুন অনেক 3 রকম মানুষ আছে, ধর্মীয় মানুষ আছে, আমাদের গঙ্গার ধারে অনেক শ্মশান আছে, আমাদের কবরস্থান আছে, মাদার সাহেব মাঠ কবরস্থান আছে, বেশিরভাগের নিজস্ব বিউরিয়াল গ্রাউন্ড আছে। আগামী দিনে কি এই জনসংখ্যা থাকবে মেটিয়াবুরুজে? জনসংখ্যা আরো বাড়বে, তাহলে কবরস্থানও লাগবে, শ্মশানও লাগবে, সব কিছু লাগবে। তার জন্য গভর্নমেন্টকে জায়গা ধরে রাখতে হবে। সরকার কি করছে? গঙ্গার ধারের যত জায়গা বেছে দিচ্ছে। গঙ্গার ধারের জায়গা দেখবেন ইট ভাটাগুলো বিক্রি হয়ে যাচ্ছে, প্রমোটাররা, শিল্পপতিরা কিনে নিচ্ছে। ওদিকে গঙ্গার ধারে দেখবেন সৃজনকে বড় বড় কনস্ট্রাকশন করার জন্য পুরো গঙ্গার ধার আপনি গঙ্গা দেখতে পাবেন। আরো যে জায়গা সরকারের এখানে আছে সেই সমস্ত জায়গাগুলোকে সদ্ব্যবহার করতে হবে মেটিয়াবুরুজের মানুষের স্বার্থে। এই দাবি আমি তুলতে চাই। একটা ফ্লাইওভারের ডানা যাতে, গার্ডেন রিচ ফ্লাইওভারের ডানা যাতে এই অঞ্চলে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি, মেট্রো যুক্ত করতে হবে। আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে যেগুলো আমি করতে চাই। আমাকে যদি আপনারা আশীর্বাদ করেন, মেটিয়াবুরুজের মানুষের জন্য করব। সে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমি চেষ্টা করে যাব। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে আপ্রাণ চেষ্টা করে যাব, যেমন চেষ্টা করেছিলাম ফটকের তুলসী কাণ্ডের সময়। ফটকের তুলসী কাণ্ডের নায়ককে, নায়কের প্রডিউসারকে, নায়কের ডিরেক্টরকে, নায়কের প্রডিউসার ডিরেক্টর সব হচ্ছে এই বিধানসভার প্রার্থী। উনি হচ্ছেন এই ফটকের তুলসী কাণ্ডের যে নায়ক, তাদের ডিরেক্টর, প্রডিউসার বলুন, যাই বলুন, ওনার মদত না থাকলে এই কাজ ফটকে হয় না। থানার চোখের সামনে একটা কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, বদরতলা Z3 125-26 হোল্ডিং নাম্বারের একটা বাড়ির ছাদে কলার চাল ভেঙে হয়তো ওটা কেউ ছাদ দিচ্ছেন, যেটা ইট গাচ্ছেন, সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর চলে যাচ্ছে। রবীন্দ্রনগর থানার সামনে একটা কনস্ট্রাকশন হয়ে গেল, পুলিশ জানতে পারলো না। এ পাগলেও মানে কে হাসে সেটা কথাটা বলছি না, এর দায়িত্ব সম্পূর্ণ ওদের। তারপরে ঘটনা তো অনেক মারাত্মক ঘটনা ঘটলো, সেটাকে রিপেয়ার করা, সেটাকে সামাল দেওয়া। বদরতলা অঞ্চলেও ঘটনা ঘটেছে, ওনার ভূমিকা আপনারা সবাই দেখেছেন। সবসময় এক পেশে হয়ে যায়, একটা ওয়ান সাইড হয়ে যাবে। বিধানসভার বিধায়ক, সমস্ত বিধানসভার হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই তার অভিভাবক, সবাইকে সমান চোখে দেখতে হবে। প্রতিহিংসা পরায়ণ মানুষ, এই লোককে বিদায় করতে হবে।
নতুন প্রজন্মের প্রতিনিধি আনুন। লড়াই হচ্ছে নবীনের সঙ্গে প্রবীণের। উনি বাস রুট চেয়েছিলেন, আমি মেট্রো চাইবো। উনি বাস রুট চেয়েছিলেন, আমি ফ্লাইওভার চাইবো। উনি বাস রুট চেয়েছিলেন, আমি টেন্ডার চাইবো। উনি বাস রুট চেয়েছিলেন, আমি অঞ্চলের পরিবহন সুষ্ঠু হোক চাইবো, জলপথ পরিবহন চাইবো। এই মানুষকে যাতে একটু রিলিফ দেওয়া যায়, আগামী প্রজন্ম যাতে বলতে পারে যে মেটিয়াবুরুজের যারা পার্টি করেছিল, যারা নেতা, তারা আমাদের জন্য কিছু করে গেছেন, সেই দৃষ্টান্তমূলক কাজ আমি করতে চাই। আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের সকলের আশীর্বাদ আমি আশা করছি এবং আপনারা সেটা করবেন। বিশেষ করে বদরতলা অঞ্চলের মানুষ, সমগ্র মেটিয়াবুরুজের মানুষ আমাকে সমর্থন করবেন। এই কটি কথা বলে আপনাদের সকলকে আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। উপস্থিত বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই কটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের সভা এখানেই শেষ করছি।